We are all set here at the Sylhet International Cricket Stadium for the last day of play here. It was the Sylhet Strikers who have won the toss, and no-brainers, they're going to bowl first. And that is the team that we have. I think there's just a lone change there. If you look at the Sylhet Strikers, they're bowling. You'd watch out for Tanzim Hassan Saqib, who's picked up 9 wickets also. Naid Zaman Rule Mia has good. শেষ দিনের প্রথম ম্যাচ টি স্পোর্টস অ্যাপে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে কমেন্ট্রি বক্সে রয়েছে সৈয়দ আবিদ হোসেন সামি, আমার সঙ্গে রয়েছেন হান্নান সরকার এবং সেই সঙ্গে রয়েছেন নাবিল কায়সার। পারভেজ হোসেন ইমন বিপিএল ক্যারিয়ারে 12 ইনিংসে 148 রান। নাহিদুল তিনি শুরু করলেন প্রথম ওভারটা, প্রথম বলটা ভালো জায়গায়, পেসের একটা অ্যাডভান্টেজ হতে নেওয়ার চেষ্টা করবে। বাট সাকিবের প্রথম বল, ওসমান ফর্মে যে রয়েছে, সামির যে বলছিলেন যে ফর্মে রয়েছে এবং সেই ফর্মটা সে কিন্তু দেখালেন। সাকিবের বলে প্রথম বলে যেভাবে ডাউন দ্য উইকেট এসে স্ট্রেট 6 মারলেন। অবশ্যই বলতে হবে একজন ব্যাটার যখন ফর্মে থাকেন তখন তাকে আটকানোটা অনেক চ্যালেঞ্জিং, এবং বলটি কিন্তু বেশ দূরে ছিল, এমন না যে ডাউন দিকের যে হাফগুলি পেয়েছে, বেশ দূরের বল ছিল, বাট চমৎকার ব্যাট সুইং ছিল, অপূর্ব মনোমুগ্ধকর। দূরের বলটাকে সামনে এগিয়ে এসে কাছের বানিয়ে নিয়েছেন, ট্রেড করছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। পরে বল উসমান খান চালিয়েছেন, জাস্ট নেক্সট টাইমের অনেক বলটা পিচ করানো হয়েছে, জাস্ট ব্যাটটা পেতে দিয়েছেন। আরও একটা 4 উসমান খানের নামের পাশে, 1-4 1-6 ইতিমধ্যেই হাঁকিয়েছেন। 6 বলে 14, 233 স্ট্রাইক রেট, অ্যান্ড হি ইজ লুকিং ডেঞ্জারাস। খারাপ বলে পানিশ করছেন, ভালো বলেও শট ম্যানুফ্যাকচার করছেন, যেটা বিপদের কারণ হতে পারে সিলেট স্ট্রাইকার্সের। আসলে নাহিদুল ভালো লাইন লেন্থ বজায় রাখছেন, পরের বল তুলে মেরেছেন, ফিল্ডার নাই ওই জায়গাটায়, 6 হয়ে যাবে, 6 স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। লুপি একটা ডেলিভারি ছিল, গতিটা কমিয়ে দিয়েছিলেন। আগের বলটা করেছিলেন 92-তে, পরের বলটা 82-তে, এবং বুঝে নিয়েছিলেন পারভেজ ইমন, সোজা ব্যাটে জাস্ট তুলে দিয়েছেন। বিউটিফুল লুকিং শট। শটটা দেখে আমার কাছে মনে হচ্ছিল বলটা স্টেডিয়াম থেকে আম্বর খানে সরাসরি গিয়ে পড়বে কিনা। স্কোরিং জোন আমরা জানি লেগসে সেদিকেই খেলেছিলেন ওসমান। পুল শট, এলিভেশন পেয়েছেন, জায়গাটা পেয়েছেন লং অনের উপর দিয়ে, একটা বাউন্সে বল চলে যাবে সীমানার বাইরে, 4টি রান। এই টাইপের স্ট্র্যাটেজি উসমান এর আগের ওভারের প্রথম বলে তানজিম সাকিবের এগেনস্টে ব্যবহার করেছেন, এবং সেই জায়গাটাতে সেটা মিড উইকেট বা স্কোয়ার লেগ দিয়ে না, ভি জোন দিয়ে, লং অন কিংবা ওয়াইডিশ লং অন কিংবা লং অফ, ওই জোনটা দিয়ে বেশ ভালো এক্সিকিউট করলেন। ম্যান ইন ফর্ম, বডি মুভমেন্ট, ফিট মুভমেন্ট, আরও একবার স্পেস বের করেছেন, রুম বের করেছেন, জাস্ট ড্রাইভ করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। বিউটিফুল লুকিং শট। ওই যে বলছিলাম স্পেস বের করেছেন, রুমটা তৈরি করেছেন। খুব যে খারাপ ডেলিভারি ছিল তা কিন্তু না, মিস করলে কিন্তু বোল্ড হয়ে যেতে পারতেন, তবে তিনি জানেন যে ধরনের ফর্মে তিনি আছেন, মিস করার সুযোগটা খুবই কম। কিচ্ছু করার নেই সাকিবের। আগের বলটি যখন ডাউন উইকেট এসেছে সে কিন্তু একটু শর্ট অফ লেন্থ করেছিল, সেটাকে প্রথম ওভারে যেটা করেছিল একটু সামনে পাওয়াতে মিড অফ দিয়ে খেলেছে, পরের বলটা একটু শর্ট অফ লেন্থ মিড অন দিয়ে খেলেছে। এই বলটা লেগ সাইডে ছেড়ে রুম করেছে, ইয়র্কার ট্রাই করেছে। পঞ্চম স্টাম্পে টার্গেট করছেন, শর্ট পিচ ডেলিভারি, পুল শট, ভুল হয়েছে, ডিস্টেন্স পাননি, নিহাত প্রস্তুত ছিলেন, বলটাকে আমন্ত্রণ জানালেন, লুফে নিলেন। বেশ ভালো স্ট্র্যাটেজি মেনটেন করে তানজিম সাকিব বোলিং করছিলেন। পারভেজ ইমন অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিলেন কিনা, এই কারণে উইকেটটা দিয়ে আসতে হলো কিনা, এলিভেশনটা পাননি একেবারেই। ক্রেডিট গোস টু আরিফুল অ্যান্ড তানজিম সাকিব, যেভাবে ফাতটা সাজিয়েছেন, রুম দিচ্ছিলেন না ইমনকে, তাকে ওই জায়গায় খেলতে বাধ্য করেছেন এবং অন দ্য আপ খেলতে বাধ্য করেছেন। একজন ফিল্ডারই ওই জায়গাটায় ছিল এবং সেখানেই ধরা পড়লেন পারভেজ ইমন। ইমনের রিয়াকশনটা এমন ছিল যে এটা আমি কি করলাম, এটা তো আমি পারি। কখনো কখনো এরকম কিছু হয় যে আপনি আপনার পটেনশিয়ালিটিটা জানেন কিন্তু সেটাকে মিট করতে পারেন নাই, আপনি এই অঙ্কটা জানেন, এই অঙ্কটা কিভাবে করতে হয়, কিন্তু পরীক্ষার খাতায় হঠাৎ করে অঙ্কটা করতে পারলেন না, যদি কিন্তু একটা সমীকরণ মিলে গেল না। ইমনের ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই ঘটেছে। পুল শটে অন সাইডে যথেষ্ট ভালো একজন ব্যাটার, বাট এই বলটার এক্সিকিউশনটা হয় নাই। নতুন ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক, ক্লার্ক তিনি ক্রিজে। রিয়াদুজ্জামান প্রথম তুলে মেরেছেন, উসমান খান 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। অন্যদিকে উইকেট গেল, তাতে উসমানের কিচ্ছু যায় আসে না, তিনি তার অ্যাটাকিং ক্রিকেটটাই বজায় রাখবেন, রান রেটটাকে সচল রাখবেন। টুর্নামেন্টের 524তম বাউন্ডারি। বলটার অ্যাকশন রিপ্লেতে আমরা দেখছি ফ্লাইটের টস আপ ডেলিভারি ছিল, সেক্ষেত্রে মারলেন কাভারে, বল গেল সাভারে। ব্যাপারটা সেরকমই হয়েছে, কাভার দিয়েই মারতে চেয়েছিলেন। ওভার পর ডেলিভারি
আবার ডাউন দ্য ট্র্যাক, পেরিয়ে গেছে, বল বেরিয়ে গেছে, 4 জন ফিল্ডার অফসাইডে ইনার সার্কেলের ভেতরে, তবে বাইসেক্টিং দ্য ফিল্ডার্স, বিউটিফুল লুকিং শট, টিপ কাভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। হি ইজ লুকিং ডেঞ্জারাস। এই শটটাই করতে চেয়েছিলেন উসমান খান প্রথম বলটাতেই, তবে সেই জায়গাটা ব্যাটটা ঘুরে গেছে। এবার এক্সিকিউশনটা বেশ ভালো হয়েছে দু ফিল্ডারের মাঝখান দিয়ে, বেশ চোরাগলির ফাঁক জানেন উসমান খান। আমরা দেখতে পেয়েছি এর আগেও একটা গ্রাহাম ক্লার্কের সোজা ব্যাটে খেলেছেন, বিউটিফুল লুকিং শট, একেবারে স্ট্রেইট, কিচ্ছু করবার ছিল না দুই ফিল্ডারের, কিচ্ছু করবার ছিল না। নিয়াদুজ্জামানের জাস্ট তার মাথার উপর দিয়ে পিক আপ শট, বিউটিফুল। পরের বলটা ব্যাক অফ দ্য লেংথ, টেনে মেরেছেন, অনেকখানি স্পেস পেয়েছেন। গ্রাহাম ক্লার্কের ব্যাটে প্রথম 6 আজকের দিনে, অনেকখানি শট, গতিও ছিল না, অনেক সময় পেয়েছেন গ্রাহাম ক্লার্ক, এবং তার মতো ব্যাটসম্যান এ ধরনের বাজে বলে পানিশ করতে ভুল করেন না। আমরা এই বলটার কমেন্ট্রি যখন করছিলাম তখন নিহাদ যখন বলটা ছুঁড়েছেন, হান্নান ভাই কমেন্ট্রি বক্সে এক সিপ চা খেয়েছেন এবং ব্যাটারও ঠিক এক সিপ চা খাওয়ার মতো সময়ই পেয়েছেন এই বলটা। যাচ্ছেন অ্যারন জোন্স, শর্ট অফ লেন্থের বল, ব্যাকফুটে গিয়ে কাট করেছেন, জাকের লম্বা একটা চেস, শেষ পর্যন্ত ছেড়ে দিচ্ছেন। কিছু করার নাই, যেভাবে শটটা এক্সিকিউট করেছেন একেবারে শেষ মুহূর্তে কিন্তু কাটটা খেলেছেন, সময় নিয়েছেন, বলটাকে তার কাছ পর্যন্ত আসতে দিয়েছেন এবং শেষ মুহূর্তে যে কাট শটটা খেলছেন, স্কয়ার কাট, বিউটিফুল। ওই জায়গায় জাকেরের কিচ্ছু করবার ছিল না, একদম লেটে খেলেছেন, চমৎকার প্লেসমেন্ট, মানে অনেক সময় কিন্তু জোরে খেলার চেষ্টা করে, সেটা কিন্তু করে প্লেসমেন্টটা কনফার্ম করেছে। এই বলটি শর্ট বল ছিল। আমি এই কথাটা সামির এই কথাটা আসছিলাম, মুরাদ যেই কথাটা বলেছে, আজকের উইকেট দেখে মনে হচ্ছে স্পিনাররা হয়তো একটু বেশি বোলিং করার সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে তাদের প্রিপেয়ার করছে। কোন স্পিনার, এটা কিন্তু কোশ্চেন মার্ক। আপনি কোয়ালিটি স্পিনারদের জন্য উইকেটে কিছু থাকতে পারে, আপনি যারা আমি জানতাম না সে লেগ স্পিন করে, আজকেই জানলাম যেখানে স্পিনাররা সুবিধা নিতে পারে। জোন্সের পরের বল ডাউন দ্য উইকেট, বিগ শট, বিগ সিক্স। পার্ট টাইমার অ্যারন জোন্সকে থিতু হতে দিলেন না গ্রাহাম ক্লার্ক। 9 বলে তিনি পৌঁছেছেন 19-এ, 211 তার স্ট্রাইক রেট। ওয়াটার শট, ওয়াটার শট, 80 মিটার নিশ্চিতভাবে পেরিয়ে গেছে সামি। তারপর বলটা করেছিলেন, এবার আবার কিন্তু তেমন না, এবার বলটা দেখেই বল করেছেন, ব্যাটারও দেখিয়ে দিলেন তিনি এই বলটাকে কিভাবে পানিশ করতে পারেন। ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বল, সীমানার ওই পারে ছক্কা, বেশি শর্ট অফ লেন্থের বল হয়ে গিয়েছিল এবং অনেক আগেই পড়ে নিয়েছিলেন গ্রাহাম ক্লার্ক, বুঝতে পেরেছিলেন যে শর্ট অফ লেন্থ ডেলিভারি হবে তার ফিল্ডিং পজিশন দেখে, এবং সে কারণেই ডিপ মিড উইকেটে ফিল্ডার থাকা সত্ত্বেও বিউটিফুল লুকিং শট, একেবারে প্লেসমেন্টটা দারুণ ছিল, পাওয়ারটা দারুণ জেনারেট করতে পেরেছেন, বডি ব্যালেন্স ওয়াজ তবে ভেরিয়েশনে ডেভেলপ করতে হবে। এই বলটি কিন্তু একটু মানে স্ট্রেটার টাইপের ছিল এবং উসমান কিন্তু কোনো ভুল করেনি, মিড উইকেট বা স্কোয়ার লেগ বা মিড অনে খেলতে চায়নি, পেস ছিল, পেসটাকে ইউজ করে গ্যাপে প্লেসমেন্ট করেছে এবং উসমানের 50। নতুন ওভার শুরু হয়ে গেছে অবশ্য। রুয়েল মিয়া খারাপ একটা বল করে শুরু করেছেন, খুব সহজ ছিল এই পুল শটটা ক্লার্কের জন্য, কানেক্ট করেছেন। এর আগেও 2-3টা ছক্কা হাঁকাতে দেখেছি, তার চতুর্থ 6-এর মার, এবং খুব ভালো একটা শুরু পেয়ে গেছে চিটাগং কিংস, বলতে কোনো দ্বিধা নেই। ধারাভাষ্যে পরিবর্তন হয়েছে, আহমেদ বিন পারভেজ যুক্ত হয়েছে, সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমন এবং সেই সাথে মনজুর মোর্শেদ বিরুদ্ধে। আবারও কিন্তু একই ধরনের বল, ডাউন দ্য লেগ, ব্যাটসম্যান কিন্তু ছেড়ে দেননি, ছেড়ে দিলে হয়তো ওয়াইড পেতেন। চমৎকারভাবে ওখানে শেষ মুহূর্তে ব্যাটের পলশ বলিয়ে দিয়েছেন। শর্ট ফাইন লেগ ছিল, তো শর্ট ফাইন লেগ এবং উইকেট রক্ষকের মাঝামাঝি অঞ্চল দিয়ে বলটা কিন্তু সীমানার দিকে চলে গেছে। ক্লার্ক ম্যাসিভলি হিট করছেন এবং এই ওভারে এখন পর্যন্ত 12 রান চলে এসেছে। জেফ্রি বয়কট, ফেমাস প্লেয়ার এবং কমেন্টেটর, হয়তো বলতেন রাবিশ বোলিং। এটা আসলেই আবর্জনা। ফাইন লেগ উপরে, লেগ স্টোনের বাইরে, স্লোয়ার, একদমই ভালো বোলিং নয়, একদমই ভালো বোলিং নয়। রুয়েল মিয়া অ্যালাউ করছেন ক্লার্ককে হাই স্ট্রাইকে রান করতে, একদম বাজে বোলিং। আগে বোলিং করলে অবশ্যই আরিফুল কিন্তু উইকেট পেয়ে যাবেন সেখানে। রিসিভ হয়েছেন উসমান, স্লোয়ার বল ছিল আরিফুলের, বেশি জোরে মারতে গিয়েছেন, বেশি জোরে মারতে যে ব্যালেন্সটা ছিল না তার শটে, এবং অনেক দূরেও ছিল বলটা, একটু বেশি রুম নিয়ে ফেলেছিলেন টপ এজ, এবং থার্ড ম্যানের ফিল্ডার একদম ভুল করেননি। ভালো একটা ডেলিভারি ছিল, একেবারে গতিতে পরাস্ত হয়েছেন। লেগ কাটার ধরনের স্লোয়ার, ব্যাটের রিচের মধ্যে পাননি, একটা লিডিং এজের মতো হয়েছে এবং বলটা খুব সহজ একটা ক্যাচ, একেবারে ক্যাচিং প্র্যাকটিস তানজিম সাকিবের জন্য। তবে যে কাজটা তার করতে হয় সাধারণত অ্যাজ এন ওপেনিং ব্যাটার, সেই কাজটা কিন্তু তিনি করে দিয়ে গেছেন। খুব ভালো একটা ইনিংস, 53 রান, 35 বল থেকে 151 স্ট্রাইক রেট, 8টা 4, 1টা 6। ইনিংসের রান রেটটা কিন্তু এখনো 10-এর নিচে রয়েছে, 9.52। মোহাম্মদ মিঠুন এসেছেন।
এবার পেয়ে যাবেন মোহাম্মদ মিথুন, যেটা তিনি খুঁজছিলেন। দারুণ শট, যেটা বলছিলাম, জায়গায় দাঁড়িয়েছিলেন, খুব বেশি সাফল করেননি, জায়গায় বলটা পেয়েছিলেন তার জোনে। দারুণ ওভার বাউন্ডারি মোহাম্মদ মিথুনের। বেসটা স্ট্রং রেখেছেন, মাত্রই বলছিলেন আরিফুলদের মতো বোলারদের মারতে হলে বেসটা শুধু স্ট্রং রাখতে হবে, বলের গতিটা কি হচ্ছে সেটাকে শুধুমাত্র পিক করে লাইন ধরে চালিয়ে দিলেই ভালো একটা ফলাফল আসবে। তবে এই ওভারে এটা আরিফুলের একটা গতিময় ডেলিভারি বলতে গেলে, 122 কিলোমিটার, একটু জোরের উপর করেছেন, স্লোয়ার ছিল না। জোনে চাচ্ছিলেন, জোনে পেয়ে গেছেন, এবং সেটা যা হওয়ার সেটাই হবে। মোহাম্মদ মিথুন খুব ভালো বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন, ক্লিন হিটার অফ দ্য ক্রিকেট বল। প্রথমে যে একটু সময় নিয়েছিলেন, বাট এখন মোহাম্মদ মিথুন তার ফর্মে ফিরে এসেছেন। দারুণ শট মোহাম্মদ মিথুনের। এক্সেলেন্ট পিকিংটা খুব চমৎকার ছিল, বলের লাইনে যে একেবারে লং অফের উপর দিয়ে উঠিয়ে দিয়েছেন। গ্রাহাম ক্লার্কের একটা সময় আমরা দেখছিলাম 250 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, তার স্ট্রাইক রেট কিন্তু নামতে নামতে আরিফুলি কন্টিনিউ করছেন, এবারে অবশ্য আবারও তুলেছেন গ্রাহাম ক্লার্ক। ও চারটা তো হবে, নিজেকেই হয়তো দুষবেন ফিল্ডার। বলটা পড়ার পর তিনি একটু ওভাররান করে গেছেন, বলটা যেখানে ড্রপ করেছে সেটাকে পেরিয়ে দৌড়ে পরে শেষ পর্যন্ত যখন হাতটা পেছনে ঘোরালেন ততক্ষণে কিন্তু বলটা হাত ফসকে গেছে এবং গ্রাহাম ক্লার্ক তার 50টা উদযাপন করছেন। আন্ডার রেটেড একজন ক্রিকেটার, প্রত্যেকটা ম্যাচে রান পেয়েছেন হাই স্ট্রাইক রেটে। প্রথম হাফ সেঞ্চুরিটা পেয়েছেন, এবার কিন্তু লং অন রয়েছে, দাঁড়িয়ে নাহিদুল শুধু দেখলেন তার মাথার উপর দিয়ে বলটা চলে গেল, দেখার মতো একটা শট, এবং পাওয়ার জেনারেট করেছেন। আবার কিন্তু তার স্ট্রাইক রেটটা আবার উপরের দিকে যাচ্ছে। লং হক আরিফুলের হাত থেকে ব্যাকহ্যান্ড স্লোয়ার করেছিলেন, কিন্তু তিনি যেহেতু নিয়মিত বোলার নন, তার জন্য এটা কন্ট্রোল করা অতটা সহজ বিষয় নয়। এবং ক্লার্ক, যেটা আমরা বলছিলাম যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, তিনি বেশি একটা মুভ করছেন না, বেসটা স্ট্রং করে দাঁড়িয়ে আছেন এবং বোলাররা যখন সুযোগ দিচ্ছেন সেটা কাজে লাগাচ্ছেন। চালিয়েছেন সোজা, ক্লার্ক যখন খেলেন তখন অবশ্য এলিভেশন পান, এবারে ডিস্টেন্স পাননি আরিফুল, এবারে বলটা মাটিতে ছুঁড়ে মারলেন। ক্যাচটা নেওয়ার পর অবশ্যই ফ্রাস্ট্রেশন কাজ করছে, তবে বড় একটা উইকেট কিন্তু তুললেন শেষ পর্যন্ত বোলার, সেক্ষেত্রে নাহিদুল। আরিফুল নিড টু বি কেয়ারফুল, যে বল ছুঁড়ে মেরেছেন। আমরা কিন্তু হার্শেল গিফটস একবার দেখেছিলাম আগে উদযাপন করতে, যে ম্যাচটা হাত থেকে ছুটে গিয়েছিল এবং আম্পায়াররা পছন্দ করেননি। তিনি হতাশ, কিন্তু এবার আসলে মাটিতে বল ছুঁড়ে মারাটা ঠিক শোভনীয় নয়, এটা ক্রিকেটিং কালচারের মধ্যে যায় না। আপনি হতাশ হতেই পারেন, বাট অ্যাজ এ ক্যাপ্টেন আপনার উপর দায়িত্বটা কিন্তু অন্যদের থেকে বেশি। ফাইন লেগের উপর এখন কিন্তু শাহিন পাটোয়ারি ডিফারেন্ট ব্যাটিং করছেন, পরিবর্তন হয়েছে, নষ্ট হয়েছে। এবার কিন্তু ভালো মতো পিক করেছেন, ওখানে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে কিন্তু সীমানা পার হয়ে গেল। 6 হয়েছে না 4 হয়েছে। হায়দার আলী এবার কিন্তু ভালো মতো পিক করেছেন, স্লো বল ছিল এটাও, কিন্তু ব্যাটসম্যান আগে থেকে প্রস্তুত ছিলেন। 1 বাউন্স টু ফেন্স, তার মানে এটা 4ই হবে। এবার ইয়র্কারের প্রচেষ্টা, বলটা ডিগ আউট করেছেন, 4 পেলেও তানজিম সাকিব নিজেকে খানিকটা হয়তো দুর্ভাগাই ভাববেন। ভালো একটা বল থেকে 4 বের করেছেন হায়দার, তবে ডেথ ওভার যেমনটা হতে পারে, 2টো 4-এর মার এসছে, 2টো সিঙ্গেল, খুব একটা খারাপ না বল করেও কিন্তু 10টা রান হজম করতে হলো। এবং এই মুহূর্তে চিটাগং কিংস 17 ওভার শেষে 162, 3 উইকেটে। যে আশাটা করছিলেন সিলেটের সমর্থকরা, বড় দায়িত্বই দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ডেথ ওভার্স বোলিং সামলানোর, উইকেট পাওয়ার সুযোগ রয়েছে, স্লোয়ার বলে পরাস্ত মোহাম্মদ মিথুন, ক্যাচ নিতে এসেছেন নিচে, রনি তালুকদারের বিশ্বস্ত হাতে ধরা পড়লেন রুয়েল মিয়া। দারুণ বল করছেন ডেথ ওভার্সে এসে, দারুণ লাইন এবং লেন্থে বল করছেন, স্লোয়ার ডেলিভারি কাটার, যেখানে বল করেছেন একদম যেটা বলে থাকি ওয়াইড ইয়র্কার লাইন, এই বলটা মারা কিন্তু বেশ ডিফিকাল্ট। টাইমিংটা পারফেক্ট না হলে বলটা বাউন্ডারি ক্লিয়ার করাটা মুশকিল হয়ে যায়। মোহাম্মদ মিথুন সেটাই হয়েছে, তার ব্যালেন্সটা একটু ব্যাকফুটে ছিল, যার জন্য মোমেন্টামটা পাননি, যেহেতু স্লোয়ার ডেলিভারি ছিল, একটু যদি এলিভেশনটাও পাননি এবং ব্যালেন্সটা পিছনের পায়ে ছিল, যার জন্য হয়তো যেই শটে যেই মোমেন্টামটা যে পাওয়ারটা সেটা বের করতে পারেননি। 33 ইনিংস থেকে 639 রান, চমৎকার স্ট্রাইক রেট শামীম হোসেনের, এবং কিন্তু সাফল করে অফ স্টাম্পের উপরে চলে এসেছিল, বুঝতে পেরেছিলেন
অ্যাঙ্গুলার ডেলিভারি দেবেন, ইনসাইড এজ হয়েছে, উইকেট-রক্ষকও পরাস্ত হয়েছেন এবং লং স্টপ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। 4টি রান, ব্যাটসম্যান পরাস্ত, উইকেট কিপার পরাস্ত, বল চলে গেল সীমানার বাইরে। পুরোপুরি রং ফুটেড, বলটা এক্সপেক্ট করছিলেন মধ্যে থেকে যাবে, ইনসাইড এজ লেগে ডিরেকশন চেঞ্জ এবং অনেকটা গোলকিপারের মতো ঝাঁপিয়ে পড়েও এবারে চালিয়েছেন। এই হচ্ছে হায়দার আলীর শক্তি, দেখালেন তিনি টাইমিং, এবং টাইমিংটা করেছেন বলে প্লেসমেন্টেরও চিন্তা করতে হয়নি, বল চলে গেছে সরাসরি সীমানার ওপারে। রুয়েল মিয়া একটু বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিলেন, একই রকম ডেলিভারি, একই জায়গায় বল করছিলেন। হায়দার আলী বুঝতে পেরেছিলেন যে এই যেখানে বল করছেন সেটা মিড অন দিয়ে মারাটা অথবা মিড উইকেট দিয়ে মারাটা কঠিন নয়, অফস্টাম্প অনেক বাইরে। সেক্ষেত্রে যদি পাওয়ার থাকে, নিজের পাওয়ার উপর বিশ্বাস থাকলে অফসাইড দিয়ে কাভার দিয়ে মারলে রান বেশি পাওয়ার সম্ভাবনাটা বেশি করতে পারতেন। আবারও চালিয়েছেন, এবার কিন্তু হাওয়ায়, ওখানে পয়েন্টে যিনি রয়েছেন তিনি ছুটছেন কিন্তু ছুটে বলের নাগাল পেলেন না, বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান, একটু আউটসাইডে হয়েছে, যেভাবে খেলতে চেয়েছিলেন এক্সট্রা কাভারের উপর দিয়ে সেভাবে খেলতে পারেনি, কিন্তু 4টি রান কিন্তু ব্যাটসম্যান পেয়ে গেছেন। হায়দার অন সং, 26 রানে তিনি রয়েছেন, 236 স্ট্রাইক রেটে ব্যাট করছে এবং তার প্রিয় শটটা খেলতে গেলে গিয়েই কিন্তু জীবনটা দিলেন এবং এটা মনে হয় বুঝতে পেরেছিলেন ওখানে তানজিম সাকিব। গ্রেট রিডার অবশ্যই বলতে হয়, মাইন্ড রিডার। বলটার পেস কমিয়ে দিয়েছিলেন এবং বিভ্রান্ত হয়েছেন ওখানে শামীম পাটোয়ারি, হাসতে হাসতে চলে যাচ্ছেন যে না, পড়তে পারলাম না। দুজন সতীর্থ ছিলেন ছোটবেলা থেকেই, তানজিম সাকিব খুব ভালো করে জানেন কি করতে চান শামীম হোসেন, এই সময় কোন শটটা খেলতে চান। পেস দেননি বলটায়, একটু আগেই একটু সরে গিয়েছিলেন এই শটটা খেলার জন্য এবং সাকিব বুঝতে পেরেছিলেন, তানজিম সাকিব বুঝতে পেরেছিলেন এই জন্য কোনো পেস দেননি ডেলিভারিটা। দারুণ চেঞ্জ অফ পেস করছেন তানজিম সাকিব। ওয়াসিম জায়গায় দাঁড়িয়েছিলেন বলে রক্ষা সামনের পা সরিয়েছিলেন, বলে কানেকশন হয়েছে, একটা রান পাবেন। এবার কিন্তু ভালো কি করেছেন, করতে পেরে যা ক্যাচের মতো ছিল, ওখানে বলের ফ্লাইটটা ফিল্ডার বুঝতে পারেননি, অবশ্য বাউন্ডারি হবে না, মিসফিল্ডিং হলো বটে। 2টো রান, নাহিদুল ছিলেন কিনা এবং একটু স্লপিনেস রয়েছে তার মধ্যে, এর আগেও আমরা দেখেছি। তিনি যদি একটু সতর্ক থাকতেন হয়তোবা তিনি বলের যে ফ্লাইটে গিয়েছিল ধরতে পারতেন, ক্যাচটা নিতে পারতেন, যা কিছুটা তানজিম সাকিবকে বলতে হয় কিছুটা দুর্ভাগা। বিলাসী ফিল্ডিং নাহিদুলের এবং লেজি মুভমেন্ট, আমি বলবো যে লেজি এফোর্ট। বোলার কিন্তু তানজিম সাকিব কিন্তু হোল হার্টেডলি বোলিং করছিলেন এবং ক্যাচটা কিন্তু সময় পেয়েছিলেন, দেখার সুযোগ পেয়েছিলেন এবং আরেকটু বেটার এফোর্ট নিশ্চয়ই তার কাছ থেকে আশা করতে পারেন তানজিম সাকিব। এই একটি উইকেট অনেকখানি কিন্তু পরিবর্তন করে দেবেন। আপনি যখন বোলিং করবেন, আপনি যখন চেষ্টা করতে থাকবেন, তখন আপনি চাইবেন ফিল্ডারদের কাছে এই একটু এক্সট্রা এফোর্ট। আমরা দেখতে পাচ্ছি বলটা মেরেছিলেন, অত ভালো টাইমিং করতে পারেনি, সময় পেয়েছিলেন, একটু অপেক্ষা করেছেন এবং বলের ফ্লাইটটা মিস করেছেন। একেবারে ইয়র্কার, একেবারে অন স্পট ব্লক হলে হায়দার আলী চেষ্টা করেছিলেন বড় শটটা খেলার, আবারও সে আগের ওভারে শেষ বলে যে সুযোগটার মতো এসেছিল সেটাই দেখছি। ডিপ করছিল বলটা, সামনে ঝাঁপিয়েছিলেন, হয়তো আর একটু তৎপর হলে আগে পৌঁছে যেতে পারতেন সেই পজিশনটায়। এবং তিনি যেহেতু একটু স্ট্রাগল করছেন ডিপারে, আমরা দেখছি ঠিক একই জায়গার মধ্যে তিনি আছেন, সেখানে বেশ কয়েকটা মিসফিল্ডিং হয়েছে। অন্য কোনো পজিশনে তাকে রেখে দেওয়া যায় কিনা আরিফুল হয়তো ভাবতে পারেন, কারণ ফিল্ডার্স মাইট হ্যাভ আ ব্যাড ডে, একটা দিন হয়তো খারাপ যাচ্ছে, একটু লুকিয়ে রাখার সুযোগ কি আছে কিনা, এমন একটা পজিশনে রাখা যেখানে হয়তো এই সিচুয়েশনগুলো হবে না, কারণ এখন কিন্তু উইকেটের সামনেই শট আসার সুযোগ বা সম্ভাবনা বেশি বোলাররা যেভাবে বল করছেন। সো মিড অন বল, এক্সেলেন্ট থ্রো, 3টা স্টাম্পই ওপেন হয়েছিল তার সামনে, রুয়েল মিয়া সেটা আর মিস করলেন না, ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙে দিলেন, 6ষ্ঠ উইকেটের পতন। এবং কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে ওখানে তানজিম সাকিব, আরিফুল হক তারা কিন্তু বকাবকি করছিলেন নাহিদুলকে তার এফোর্টের জন্য, এখন মনে হয় আবার পুরো টিমকে জাগ্রত করে ফেললেন রুয়েল মিয়া। চিটাগাং জনের 2টি খারাপ জিনিস হলো, হায়দার আলী নন স্ট্রাইকে চলে আসলেন, বলে যান কিনা দেখার বিষয়। স্লোয়ারি দিয়েছেন, তবে হায়দার চালিয়েছেন এবারে কাভার পয়েন্টের ওপর দিয়ে, ফিল্ডার আছেন নাগালের একটু ওপর দিয়ে, আবারও কি নাহিদুল, তিনি যেখানেই যাচ্ছেন বল তাকে ধাওয়া করছে।
এর আগে অন সাইডে একটা ডিপার পজিশনে ছিলেন, সেখান থেকে তাকে পাঠানো হলো ডিপ পয়েন্টে, বোধহয় বলটা সেখানে নাও যেতে পারে, তবে না, বলটা তাকেই চেস করলো এবং তার এই যাত্রা অবশ্য তার নাগালের একটু বাইরে দিয়ে চলে গেছে। যেই এলিভেশনে বলটা নামছিল, শেষ পর্যন্ত অবশ্য 6টাও বাঁচানোর চেষ্টা করেছেন, গুড এফোর্ট সেদিক থেকে বলতে হবে। মানে এই দফা তার চেষ্টাটাকে অন্তত বাহবা দিতে হবে, দোষ দিতে পারবেন না। এবার ফুল টসটা অন ড্রাইভ করেছেন, বিশাল বিশাল হিট, গ্যালারিতে যায় কিনা, একদম গ্যালারিতে চলে গেল। আমার মনে হয় এটা 95 মিটার তো হবেই। বিশাল ছয় এবং দেখার মতো ফুল টসটাকে এত চমৎকার এলিভেশন তিনি দিলেন, ডিস্টেন্সটাও এত পেল, বলার মতো না। যদিও বলের পেসটাকে তিনি ব্যবহার করেছেন, শোন ভাই 130 কিলোমিটার গতির বল ছিল, সেটার পেসটাকে দারুণভাবে ব্যবহার করলেন ব্যাটসম্যান। রুয়েল মিয়া প্রথম 3 বলে 1 রান দিয়ে একটা উইকেটও পেয়েছিলেন, মানে উইকেট পড়েছিল, 3 বলে 1 রান দিয়েছিলেন, কিন্তু পরের 2টি বল, চতুর্থ বল হয়তো একটু ভালো শট মেরেছিলেন, কিন্তু পঞ্চম বলটা একদম লং অফ ছিল, পেস ছিল বলে এবং ফুল টাচ বল ছিল, সেটাকে হাত দিলে মিস করবেন না। ভালো স্টার্ট করে কিন্তু রুয়েল মিয়া শেষ করলেন 4 ওভারে 48 রান দিয়ে। চিটাং কিংস তাদের যে লক্ষ্য ছিল 200 রান, সেটা করে ফেলেছেন। 6 উইকেটে 203 চিটাং কিংসের। সিলেট আন্ডার লট অফ প্রেশার। এবং শেষ 3 বলে 14 রান এসেছে, যে কারণে ইনিংসটা 203, 6 উইকেটে 200 রানের দেখা কিন্তু তারা পেয়ে গেছে। এবং 7 থেকে 15 এই 8 ওভারে 100 রান এসেছে। পুরো ইনিংসে 12টা 6, 15টা 4, সব মিলে ম্যাসিভ হিটিং কিন্তু করেছেন উসমান খান, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিথুন, হায়দার আলীরা। চ্যালেঞ্জটা বড় সিলেট স্ট্রাইকার্সের সামনে, 200-র উপর রান তারা করা সবসময় চ্যালেঞ্জিং। তবে হ্যাঁ, পিচটা ভালো, মাঠটা ছোট, সিলেটের ব্যাটসম্যানরাও ইনফর্ম। নাবিল সামাদ বিপিএল ক্যারিয়ারে 50 ম্যাচ থেকে 34 উইকেট। প্রথম বলেই 1 রান, খানিকটা মিক্স আপ কিন্তু তৈরি হয়েছিল। পল স্টার্লিং সেই জায়গাটায় মাঝ ক্রিজে এসে রনি তালুকদারকে থামিয়ে দিচ্ছিলেন কিনা, শেষ মুহূর্তে রানটা নিয়েছেন। তবে মোহাম্মদ মিথুন কিন্তু একটু বিচলিত। কেন বিচলিত? খালেদ আহমেদ সেই জায়গাটায় মিড অনে ফিল্ডিং করছিলেন, হয়তো একটু এক্সট্রা এফোর্ট দিলে রান আউটের সম্ভাবনা তৈরি হতে পারত। হাতে খানিকটা ব্যথা পেয়েছেন এবং সেটাই আম্পায়ারকে জানাচ্ছেন। কলটাই সরাসরি সারা দেবেন। পল স্টার্লিং ডাউন দ্য উইকেট এসেছিলেন এবং আউট। দেখে মনে হচ্ছে বিউটিফুল লুকিং শট, পারফেক্ট টাইমিংটা হয়েছিল, তো একেবারেই প্লেসমেন্ট নাই। সেই জায়গাটাতে ক্যাচটা খুব ভালো মতো নিয়েছেন পল স্টার্লিং, কোনো ভুল ছিল না, ভালো শট খেলেছিলেন, ভালো এক্সিকিউশন হয়েছে। তবে শামীম পাটোয়ারি ক্যাচটা অনেক বেশি ভালো নিয়েছেন। ছোট হাইটের কি অ্যাডভান্টেজ আছে? ছোট ব্যাটসম্যান কিন্তু এসেছেন, ডেঞ্জারাস ফর্মে রয়েছেন জাকির হাসান এবারে বিপিএলে কিন্তু এখন পর্যন্ত। এবং এই শটটা দেখলেই বোঝা যায় যে বাজে একটা বল, ঠিক আগের বলটার মতো নাবিল চেষ্টা করেছিলেন আউটসুইং টাইপের বল করার জন্য। জাকির কিন্তু ফর্মে আছে, তার শটটা দেখে ফার্স্ট বল ফেস করলেন, প্রথম বল ওয়াইড হয়েছিল, এই বলটা ব্যাটে এত সুন্দর কানেক্ট করলেন। এবং আপনি দেখেন কত পিছনের দিকে কানেক্ট করেছে, যেখানে কানেক্ট করলে বলটা গ্যাপ পাবে। এটা কিন্তু একজন ইনফর্ম প্লেয়ার যখন ব্যাটিং করে তখন দেখাই যে আপনি প্লেসমেন্টটা চমৎকার হয়েছে দুটো ফিল্ডারের মাঝখান দিয়ে। অফ সাইডে কিন্তু আমরা দেখেছি 5 জন ফিল্ডার রয়েছে, সবাই কিন্তু 30 গজের মধ্যে। জাকির তুলে মেরেছেন, বিউটিফুল শট, ব্যাক টু ব্যাক 4 জাকিরের ব্যাটে। ফ্রি হিটের সুবিধাটা একেবারে 16 রানে উসুল করলেন জাকির হাসান। অনেকটা এক্সপেক্টেড ছিল কিনা জাকিরের জন্য, স্ট্রেট সিমে একটা বল এবং সেই বলটা অ্যাওয়ে সুইং, এয়ারে একটা অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাচ্ছিল। ব্যাক টু ব্যাক 3টা বলে নাবিল সামাদ এইরকমই বল করলেন। জাকির টাচে আছেন, ক্রিকেট বলটাকে ফুটবলের মতো দেখছেন এবং সেই অনুযায়ী প্লেসমেন্টটা, এক্সিকিউশনটা দুর্দান্ত। কাভার এবং মিড অফের মাঝখানে একটা বেশ বড় সড়ো গ্যাপ রয়েছে, সেই গ্যাপটাকে কাজে লাগিয়েছেন, 2টি বাউন্ডারি এই ওভারে আদায় করতে পেরেছেন। এবারও রুম পেয়েছেন, কাট করেছেন, গ্যাপটা পেয়েছেন, চমৎকার বল সীমানার বাইরে, আরো 4টি রান। ওয়াও, জাস্ট ওয়াও। সময় নিয়েছেন, ব্যাকফুটে পাঞ্চ। সিলেটের দর্শকরা উল্লাসিত। সিলেটের খেলা মানেই গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। চ্যালেঞ্জটা বড়, তবে উই হ্যাভ আ ভেরি গুড গেম ইন আওয়ার হ্যান্ড। এগেইন সেম মিস্টেক, আরো একটা ফ্রি হিট। আম্পায়ার জানাচ্ছেন এবারও ওভারস্টেপ করেছেন নাবিল সামাদ।
আরো একটা নো বল, 16 রান ইতিমধ্যে চলে এসেছে, ফ্রি হিট, এরপরে আরো একটা ডেলিভারি। সিলেট খুশি হবে, বেশ খুশি হবে। নাবিল সামাদকে এই ম্যাচে দলে ঢোকানো হয়েছে। ফ্রি হিট ডেলিভারি প্রস্তুত, জাকির শাফল করেছেন, হাতু ভাঁজ করে লং অনের উপর দিয়ে উড়ে মারার চেষ্টা ওয়াসিম জুনিয়র। ইনফ্যাক্ট সেই জায়গাটা ছিলেন, ক্যাচটা নিয়েছেন কিন্তু ক্যাচ ধরে কোনো লাভ নাই, একটা রান সেই জায়গাটা পাবেন। সে দলে নেই। আলিসের প্রথম বলটাতে সেক্ষেত্রে উইকেট পতনের সম্ভাবনা ছিল, রিটার্ন ক্যাচটা ধরতে পারেননি, ফাম্বল হয়ে গেছে এবং সেই জায়গাটায় একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন হয়েছে। একদম স্ট্রেইট সিমে বলটা তিনি প্লেস করেছিলেন ব্যাটার রনি তালুকদারের কাছে। রনি তালুকদার ভালো শটই অ্যাটেম্প করার চেষ্টা করেছিলেন, কারণ লং অফের মাঝামাঝি অঞ্চলের গ্যাপটা তার প্রত্যাশা ছিল, বাট আলিস ফলো থ্রুতে আসলে ক্যাচটাকে নিতে পারেন নাই, একদমই নিতে পারেননি। বল থেকে চোখটা সরিয়ে ফেলেছেন, হাতের একটু নিচের পোর্শনে বলটা লেগেছে, সৌভাগ্য ব্যথা পাননি। একেবারে মিস জাজমেন্ট, বুঝে উঠতে পারেনি, অনেক আগেই হাতটা ব্লক করে ফেলেছিলেন, তখনও বলটা তার হাতে এসে পৌঁছায়নি, একটু আগেই আসলে ব্লক করে ফেলেছিলেন। আলিসের পর ডেলিভারি, এবারে তুলে মেরেছেন জাকির হাসান, ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে না, নাই, ইটস আ 6। ব্যাটে বলে কানেকশনটা সুইট, ফিল্ডার ওই জায়গায় প্লেস করা ছিল, মিস হিট হলে আউট হতে পারতেন, তবে জাকির যে ধরনের ফর্মে আছেন মিস হিট হওয়ার সুযোগ ওই জায়গাতে কমই ছিল। আলিসের এটা একটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ছিল কিনা, ওই জায়গাটাতে একটা ফিল্ডারকে তিনি রেখেছিলেন এরকমই একটা ক্যাচের প্রত্যাশায়, তবে জাকির শটটাকে ভালো এক্সিকিউট করে। স্কোয়ার কাট, দুর্দান্ত, দুরন্ত, একদম দুর্বার গতিতে বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4টি রান। খালেদ আহমেদ অনেক বেশি রুম দিয়েছিলেন ব্যাটার জাকির হাসানকে, পছন্দের জায়গায় পেয়ে গেছিলেন জাকির, রুমের কথা বলছিলেন সামি, রুম পেলে এই ধরনের স্কোয়ার কাট জাকির খুব ভালো খেলেন, এই শটটা পারভেজ ইমনও খুব ভালো খেলেন। পছন্দের শট দুই ব্যাটসম্যানেরই, ওই জোনে যখন পেয়ে গিয়েছেন। বাংলাদেশ হলে আসতে বল হবে, ব্যাপারটা কিন্তু তা না। পুল শট, রনি তালুকদারের এলিভেশন পেয়েছেন, ওয়াইডিশ লঙ্ঘন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চলে গেছে, শেষ বলটায় এসে রানটা কনসিড করেই ফেললেন খালেদ, এবং রনি তালুকদার সেই জায়গাটাতে বেশ ভালো একটা শটও এক্সিকিউট করেছেন। 4 ওভারের খেলা শেষ, 36 উইকেটে সিলেট স্ট্রাইকার্স। এবারে লফটেড অন ড্রাইভ, ধরা পড়েছেন শরীফুল, তিনি ক্যাচটা ধরে বললেন একদম খাতায় লিখে রাখো, ক্যাচটা কিন্তু আমি ধরেছি। চমৎকার। এবং যেটা বলছিলাম, তার স্ট্রোক বল যেটা, সেটা করলে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং এই জায়গায় কিন্তু সেই বলটাই করেছে। আমরা যদি বলটি দেখি অফ স্পিন, আমরা যেটা বলি তার একজন অফ স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত, সেই বলটাই কিন্তু তার স্ট্রোক বল যেটা সেটাই করেছে। হ্যাঁ, এখানে অবশ্যই একটা বিষয় আলোচনা আসতে পারে যে সে ডিফারেন্ট, মানে তার ভেরিয়েশনের যে বলটা ইনকামিং বাহাতির জন্য, সেই বলটা করতে করতে একটা ধোকা দিয়েছে। ব্যাপারটা এই জায়গাটা হচ্ছে তার স্ট্রোক বল করতে করতে যদি ওটা হতো, তাহলে আমি বলতাম আরও আগেই হয়তো ধোকাটা পড়তে পারতো, ইনকামিং বলে হয়তো এলবি বোল্ড হতে পারতো। বাট এখানে অবশ্যই আলিসকে ক্রেডিট দিতে হবে, তার ইনকামিং বলটা থেকে বের হয়ে সে তার স্ট্রোক বলটা করেছে, এবং জাকির সেখানে মিস টাইম করেছে, কিন্তু সেটা কিন্তু তার স্ট্রোক বল, সেটা করতে করতে তার ভেরিয়েশনটা হঠাৎ একটা দুটো করতে হবে। কিন্তু আপনি আপনার ভেরিয়েশন বলটা যদি রেগুলার করতে থাকেন, তাহলে কিন্তু ব্যাটসম্যানের জন্য সমস্যাটা ওইভাবে ফেস করতে হয় না। ওইদিকে কিন্তু আসে সে কথা, জর্জ মুন্সি রিভার্স সুইপ করেছেন, বল চলে যাবে সীমানার দিকে, 4টা রান মুন্সি পাবেন। প্রথম 4 মুন্সির ব্যাটে রানের খাতা তিনি খুললেন, তবে এক্ষেত্রে এটা আরো ব্যাটসম্যানকে কনফিউজ করে ফেলে কিনা, যে আপনার নন স্ট্রাইকিং প্রান্তের যে ব্যাটসম্যান আলিসের হাতটা দেখছেন, তাকে একটা ইশারা দিতে হবে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, যিনি স্ট্রাইক নিচ্ছেন তাকে নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যানের ইঙ্গিত বুঝতে হবে, বলের দিকে তাকাতে হবে। আপনি আলিসের বলটা এখন যাচ্ছে, এখন যে গ্রিপটা করেছে এরপর গ্রিপ চেঞ্জ করবে না, নিষ্প্রভ রাখতে হলে মুন্সিকে হয়তো ক্রিজে থাকতে হবে। বলতে না বলতেই আউট, ক্রিজে থাকার কথা বলছিলাম যে মুন্সির থাকাটা বেশি গুরুত্বপূর্ণ, সেটাতেই হয়তো মাইন্ড করলেন রনি তালুকদার, তিনি চলে যাচ্ছেন। আউটসাইড এজ, কিপার তৈরি ছিলেন, তার হাতেই তালুবন্দি হলেন রনি তালুকদার, ফিরছেন প্যাভিলিয়নে। বিউটিফুল ডেলিভারি, অফ স্টাম্পের খানিকটা বাইরে পিচ করে শেষ মুহূর্তে বাইরের দিকে সুইং করিয়েছিলেন, এবং ওয়াসিম জুনিয়র সুইংটা দুদিকেই করাতে পারেন, রিভার্স সুইংও তার অস্ত্রের ভান্ডারে জমা আছে। প্রথম উইকেট এই ম্যাচে ওয়াসিম জুনিয়রের। অ্যারন জোন্স 5 ম্যাচে 72 রান এই বিপিএল এ, স্ট্রাইক রেটটা দেখার 205.7। অনেকগুলো সংযোজন এই বিপিএল এ
এবারে স্কোয়ার ড্রাইভ, গ্যাপ পেয়েছেন, খানিকটা ফাম্বলিং, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। 4 ওভার শেষ হলো। ওয়াও, জাস্ট ওয়াও, পাওয়ারফুল শট। দর্শকরা উল্লাসিত হওয়ারই কথা। হোম টিম একটা ম্যাচ প্রথম বল করেছেন, এবারে খানিকটা ভ্যারিয়েশন দেওয়ার প্রচেষ্টা, তবে প্রথম বলেই চালিয়ে খেললেন সেখানে অ্যারন জোন্স। 3 ওভার ধরে অপেক্ষা করছিলেন একটা খারাপ বলের জন্য, শেষ পর্যন্ত এসেছে এবং প্রথম বল থেকে 4 বের করে নিলেন এই ইউএস এর ক্রিকেটার। সোফার স্ট্রেঞ্জ ব্যাটিং করছেন জর্জ মুন্সি এবং অ্যারন জোন্স। স্ট্রাইক রেট অনেক কম, ভালো বোলিং হচ্ছে, বাট তাদের মধ্যে কোনো ইন্টেন্টও দেখিনি। রান রেট কিন্তু অনেক উপরে চলে গেছে, অলমোস্ট 14 রানের ছুঁই করছে। কিন্তু চিটাংয়ের কি ফিনিশের তকমা এবার কিন্তু আউট হয়ে যাবেন। আমি আউট দিয়ে দিয়েছি, আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন। আমরা যে পজিশনটায় বসে আছি সেখান থেকে কিন্তু আমরা স্পষ্ট দেখলাম যে একেবারে মানে ইন ফ্রন্ট অফ স্টাম্প যেটা বলে, সেখানে কিন্তু পরাস্ত হয়েছেন ওখানে ব্যাটসম্যান। জানি না রিভিউ নিয়েছেন, কিন্তু আমার মনে হয় আম্পায়ার্স কল এবং রিভিউটা লস্ট করবে ওখানে সিলেট স্ট্রাইকার্স। সেখান থেকে অ্যাঙ্গেল দিয়ে বল কিন্তু বের হয়ে যাচ্ছে, খালি চোখে দেখে মনে হচ্ছে ওকে আম্পায়ার্স কল। ওয়াসিম জুনিয়র ভেবেছিলেন মিসিং করে যাচ্ছে, বাট আম্পায়ার্স কল এবং আউট অ্যারন জোন্স। মিলিমিটারের ব্যাপার এটা। এইসব সিচুয়েশনে আসলে আম্পায়ার্স কলের বিষয়টাই অনেক করুণ হয়ে যায় অনেক সময় ব্যাটারের জন্য। যেই সিদ্ধান্ত দেবেন সেটাই শিরোধার্য। এখন বল ট্র্যাকার যদি বলে স্টাম্পে হিট করছে তাহলে আর কলের কি আছে? ইট শুড বি স্ট্রেট ফরওয়ার্ড এলবিডব্লিউ। যাই হোক, আমি এই নিয়মটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে গত কয়েকদিন ধরে মিনস কয়েক বছর ধরেই। অনেকের যুক্তি আছে যে বলটা হিট করছে সেটা তো উইকেটেই হিট করছে, তাহলে সেটা কেন আম্পায়ার্স কল কেন হবে? যদি যেটা হিট করবে সেটা হিট করবে না, আর উইকেটে হিট করা মানে সেটা বোলারের পক্ষেই যাওয়া উচিত। জাকের আলী অনেকের কথা বলতে চাচ্ছিলাম, তাকে একটা ফিনিশারের তকমা দেওয়া হয়েছে, বাট হি ইজ এ কমপ্লিট ব্যাটসম্যান। জায়গা করে নিয়েছিলেন, আউটসাইড এজ হয়েছে অনেকক্ষণ পরে, 15 বল পরে একটা বাউন্ডারি। যেভাবেই আসুক বাউন্ডারি তো, এবং সেটা এলো জাকের আলীর ব্যাট থেকে। ইন্টেন্টের জোরে 4টা পেয়ে গেছেন বেসিক্যালি। টাইমিং তো হয়নি, একেবারে এজ থেকে এসছে। তারপরও যেহেতু তিনি বড় শট খেলার একটা চিন্তায় ছিলেন, ব্যাটটা সুইং করেছেন জোরে, বলটা লেগেছে, গ্যাপে চলে গেছে এবং শামীমকে মিথুন বলছেন যে বলটা পিচ করাও, ফুল টস দিলে তো যে কোনো জায়গায় যেতে পারে আসলে, সে কারণেই একটা 4 হজম করতে হচ্ছে। তবে এখনো পর্যন্ত ভালো বোলিং, ব্যাটারের মুভমেন্ট রিড করার চেষ্টা করছেন শামীম। রেগুলার বোলার তিনি নন। এবারে চালিয়েছেন জাকির, কর্নার অঞ্চলটা ফাঁকা, বল চলে গেল সীমানার বাইরে। টানা 2 4। আগের বলটা এজ থেকে আসলো, এবার কিন্তু একেবারে মাঝ ব্লেড থেকে নিয়েছেন জাকির আলী অনিক। অ্যাটলিস্ট জাকির আলী অনেক চেষ্টা করছেন। শরীফুলকে ফিরিয়ে আনা হয়েছে। প্রথম বল এজ। এই যে বড় একটা ব্যাক সুইং আগে থেকে করলে হয়তো এজ থেকেও কিছু রান পেতেন। নিজের ফর্মের উপর হয়তো বিরক্ত মানছি, তবে রেজাল্টটা নিয়ে খুব একটা তিনি বিরক্ত হবেন না, কারণ 4 দিয়ে শুরু হয়েছে ওভার। আনলাকি শরীফুল, ভালো ডেলিভারি। ঠিক আউটসাইডে একেবারে অলমোস্ট মেরেছেন, বল কিন্তু হাওয়ায়, ওখানে লং অন, একেবারে বাউন্ডারি সীমানার কাছে। বলটা শেষ পর্যন্ত ছক্কাটা হলো কি না, প্রথমে ক্যাচটা নিয়েছিলেন কিন্তু রোপ তার পায়ে স্পর্শ করছিল, তখন বলটা ছেড়ে দেন ভেতরে। একটি রান মনে হয় তো অবশ্যই হবে, কিন্তু নিশ্চয়ই বাউন্ডারি চেকও হবে। যে বলটা তিনি যখন ছাড়ছিলেন তখন নিতে পারলে কিন্তু দুর্দান্ত ক্যাচ হতো। দারুণ দারুণ দারুণ, না 6ই হবে। বলটা কিন্তু হাতে, দারুণ। খুব বেশি ক্যামেরা অ্যাঙ্গেলের প্রয়োজন হয়নি, প্রথম ক্যামেরার অ্যাঙ্গেল দিয়েই শটটা পাওয়া গেছে। বল তার হাতে, পা তার বাউন্ডারি লাইনের উপরে, অর্থাৎ এবার মেরেছেন 6 এবং 6। তিনি ক্যাচটা মিস করেছেন, বাট ছক্কা হয়ে গেছে। ভালো ওভার এখন পর্যন্ত সিলেটের জন্য। 18 রানের ওভার এখন পর্যন্ত, বেস্ট ওভার তাদের ইনিংসে। শেষ 30 বলে 43 রান, সেটা এই ওভারের সৌজন্যে। এমন না যে শরীফুল খুব খারাপ বোলিং করছেন, ব্যাটসম্যানরা তার উপরে চড়াও হয়েছেন এবং দারুণ ব্যাটিং এই পর্যায়ে এসে। এবার পেয়েছেন তার জায়গায় এবং বাউন্ডারি। মুন্সি লেগ সাইডে খুব স্ট্রং, আমরা জানি। শরীফুল তাকে তার জায়গায় বল তার জন্য বল দিয়েছিলেন, সেটা ভালো মতো ব্যবহার করেছিলেন, বাট এবার অ্যালিসের বলে নিজের জায়গা বানিয়ে মেরেছেন।
হঠাৎ করে 55 স্ট্রাইক রেটের মুনসের স্ট্রাইক রেট কিন্তু 100 পার হলো, 103। এখন যদি তিনি মানে সংক্রমিত হয়েছে মনে হয়। চেষ্টা করলে হয়তো ভালো করবেন। এবার পেয়েছিলেন তার জায়গায় অ্যালিস, শেষ বলটাতে তার লেনটা মিস করলেন এবং জর্জ মুন্সি ঠিক যেখানে বল চাচ্ছিলেন সেইখানেই পেলেন এবং ভালো ব্যবহার করেছেন সেই লাস্ট বলটার। যদিও রিকর্ডেড এখনো অনেক হাই, প্রতিবার 16 রান করে করতে হবে, বাট স্টার্ট করেছেন অ্যাটলিস্ট। সবাই কিন্তু এখনো অপেক্ষায় আছেন, ইয়েস এটারই অপেক্ষায় বোধহয় আছেন, কখন হাত খুলে খেলবেন জর্জ মুন্সি। ফুল লেন্থের একটা বল, ঠিক এই জায়গাটায় লেন্থের হেরফের হলো এবং জর্জ মুন্সি একটু আগে যেটা বলছিলাম রিপিট একই ধরনের শট খেলে যাচ্ছিলেন, এবার কিন্তু তার হিটিং রেঞ্জে পেয়ে গেছেন। বলের গতিও খানিকটা কম, 130 এর নিচে বলটা করেছিলেন খালেদ আহমেদ, তবে হিটিং রেঞ্জে পেয়ে গেছেন এবং পেলে তিনি বড় বড় ছক্কা হাঁকান, কোনো সন্দেহ নেই। সময় নিচ্ছেন, আবার গিয়েছেন, আবার পেয়েছেন খালেদ, আবার তার লেনটা মিস করেছেন এবং ফলাফল যা হওয়ার সেটাই হয়েছে। শেষ ওভারে এসে, শেষ 3টা বলে এসে খালেদ আহমেদ তার বোলিং ফিগারটা একটু নষ্ট হতে দেখছেন এই মুহূর্তে। তারপরও 26 রান দিয়ে কোনো উইকেট এখনো পাননি। আগের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ যে কাজটা ভালো মতন করছিলেন সেটা থেকে একটু যখন সরে আসলেন তখনই কিন্তু জর্জ মুন্সি জ্বলে উঠছেন। 48-এ পৌঁছে গেছেন 35 বল থেকে, মুহূর্তের মধ্যেই স্ট্রাইক রেট 138, রিকোয়ার্ড রান রেটটা 16 থেকে নামছে। আগের ওভারে 12, তার আগের ওভারে 19, এই ওভারে 14, অর্থাৎ এখন কিন্তু চাকাটা ঘুরছে সিলেটের। 9 ওভার শেষে তার স্ট্রাইক রেট যখন আমরা শুরু করেছিলাম এই পর্বে স্ট্রাইক রেট ছিল 55, এই মুহূর্তে সেটা 137 হঠাৎ করে জেনারেট করেছেন। এবার অফ ড্রাইভ করেছেন, বাউন্ডারি লাইনে পাওয়ারফুল শট, স্লাইড করেছিলেন ফিল্ডার মোহাম্মদ হারিস কিন্তু রাখতে পারলেন না। আরো একটি 4, 18 রানের ওভার। হঠাৎ করে রিকোয়ার্ড রেটটা 16 থেকে নেমে এলো 15-তে, রান রেটটা বেড়ে হয়ে গেল 8.49। এভাবে যদি আরো 2-3টি ওভার খেলতে পারে সিলেট স্ট্রাইকার্স তাহলে নিশ্চিতভাবে তারা ভালোভাবে কামব্যাক করবে। অলরেডি কিন্তু তারা কামব্যাক করেছে, এটা বলা যায়। 31 বল থেকে 78 রান টি-20 ম্যাচে হর হামেশাই কিন্তু ফিল আপ করা সম্ভব। অসাধারণ টার্ন আউট। এবার এখন দুদিকেই শট খেলছেন, এবার অস্ট্রেলিয়া আউট হয়ে যাবেন সেখানে। রিসিভ করেছিলেন খালেদ, জর্জ মুন্সি যখন তার ব্যাটে রান আসা শুরু হলো তখনই ভুল করে ফেললেন। অফ স্টেপের বাইরে একটু স্লোয়ার ডেলিভারি ছিল খালেদের। জর্জ মুন্সি চেষ্টা করেছিলেন, আবার ব্যাটের টোতে লেগেছে এবং ফলশ্রুতি যা হওয়ার ভালো উইকেট। খালেদ রান দিয়ে দিয়েছিলেন এই ওভারটায়, কিন্তু শেষে একটা খুব গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিলেন। উসমান খান চিটাগং কিংসের মেন্টর শাহিদ আফ্রিদিকে হয়তো তিনি ডেডিকেট করে তার সেলিব্রেশনটা করেছেন ক্যাচটা ধরে। খালেদ আহমেদ একটা চোখ রাঙানি দিলেন শেষ পর্যন্ত জর্জ মুন্সিকে, যে ভাই আমার স্পেলটার তুমি 12টা বাজানোর চেষ্টা করছিলে কিন্তু আমি তোমার 12টা বাজিয়ে দিলাম। 52 রান করেছেন অবশ্য, শেষ দিকে এন্টারটেইন করেছেন সিলেটের ক্রাউডকে। 140 স্ট্রাইক রেটে 52 রান 37 বল থেকে। আরিফুল এসছেন, তিনিও ভালো স্ট্রাইক রেট নিয়ে রান করতে পারেন আমরা দেখেছি। চালাবেন কিনা, চালিয়েছেন ওখানে, এবং 4 পাবেন কিনা, পেয়ে যাবেন মনে হয়। মারে যথেষ্ট জোর ছিল, বাইসেক্ট করলো, ওখানে লং অন ছিল, মিড উইকেট ছিল, তাদের মাঝখান দিয়ে বলটা গলিয়ে দিলেন। চমৎকার একটা পুল শট প্রথম বলেই নাবিল সামাদের। একটি ওভার করেছিলেন, দ্বিতীয় ওভার তার করাই লাগতো, কারণ নাবিল সামাদ এবং শামীম পাটোয়ারি মিলে হয়তোবা একটা বোলিং অপশন 2-2-4 ওভার। এরপরেও কিন্তু আরও একজন স্পিনার থাকেন, আলিস আল ইসলামের একটা ওভার থেকে যায়। তো ক্যাপ্টেন নিশ্চিতভাবে সেই ওভারটা করে নিচ্ছেন ওখানে। এবারে অবশ্য খুব একটা মুভ করেনি এবং সুযোগ বুঝেই সোজা ব্যাটে যিনি দারুণ পারদর্শী বড় একটা ছক্কা হাঁকালেন ক্যাপ্টেন আরিফুল হক। এই দুজনই বড় শট খেলতে পারেন, স্লটে বল দেয়া যাবে না। বল নিয়ে কারাকারি চলছে এই মুহূর্তে, বলটা দেব না, একজন দিতে চাইছেন না, বাকিরা বলছেন দে ভাই খেলাটা চলুক, আমরা তো খেলাটা দেখতে এসেছি। তো মিথুন শেষ দুটি ওভারের জন্য ওয়াসিমকে রেখে দিয়েছেন, তবে ভালো হতো হয়তো এই ওভারটা ওয়াসিমকে করানো, কারণ এখান থেকে যদি একটা ভালো বা 10 রানের একটা ওভার যদি করানো যায় তাহলে কিন্তু সিলেটের ছিটকে পড়ে যেত ম্যাচ থেকে। আমরা জানি আরিফুল এবং জাকির বড় শট খেলতে পারেন, অ্যালিস ভালো বোলার, বাট অ্যালিসের বলে বড় শট খেলার সুযোগটাও বেশি থাকবে। এবং আরিফুল নিশ্চিতভাবেই শুরুর দিকে এসে ওয়াসিম জুনিয়র যেরকম বোলিং করে থাকেন তার জন্য কাজটা অত সহজ হতো না। 94 মিটারের ছক্কা, বলটা ফেরত পাওয়া গেছে।
চালিয়েছেন, এবারও কিন্তু বল হাওয়া এবং অনেক বড় ছয়, এবার গ্রিনে যেয়ে পড়লো। এবার দর্শকের কাছে পাঠালেন না আরিফুল, দেখেছেন যে দর্শকরা বলটা নিয়ে যেতে পারে বাসায়, এই কারণে একটু ছোট ছয় মেরেছেন তিনি। 325 নম্বর ছক্কা টুর্নামেন্টের। সিলেট স্টিল নাও ইন গেম, এবং তারা কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে। আরিফুল হক তিনি বলছেন আমি ছেড়ে দেব না, আমি শেষ চেষ্টাটা করে যাব। 21 বল থেকে 57, ব্যাক টু ব্যাক 6। আলিসাল ইসলামকে নিয়ে এসে ভুল করলেন কিনা ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন, সেই প্রসঙ্গই কিন্তু কথা বলছিলেন সুমন ভাই। একটা গ্যাম্বলিং হয়তো করতে পারতেন। তিনি উইকেটটা অবশ্য নিতে চাইবেন এই মুহূর্তে। অ্যাঙ্গেলটা আবারও তৈরি করেছেন, এবারে সুযোগ রয়েছে। দুজন ফিল্ডার, কেউ কি কল দিচ্ছেন কিনা? হ্যাঁ, ডিপ মিড উইকেটের ফিল্ডার কল দিয়েছেন। আবারও সেই উসমান খান, সেই আফ্রিদীয় সেলিব্রেশন, শেষ হাসিটা আলিসাল ইসলাম। তিনি এখন হয়তো হাসছেন না, মনে মনে হাসছেন, কারণ লড়াইয়ে তিনি জিতে গেছেন শেষ পর্যন্ত। দুটো ছয় হজম করার পর একটা ডট, তার পরের বলে উইকেট। রাউন্ড দ্য উইকেটে এসে বল করার যে অ্যাঙ্গেল তৈরি করছেন, সেখান থেকে সফলতা আসলো। আরিফুল হাতে আসলে কোনো অপশনই ছিল না বড় শট না খেলার। ভালো স্টার্ট করেছিলেন, এবং এই ওভারটা যদি আরেকটু ভালো শেষ করতে পারতেন, এই শটে যদি লেগে যেত তাহলে ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ পেয়ে যেতেন। ছোট্ট কিন্তু ভালো ইনিংস একটা খেলে গেলেন আরিফুল ইসলাম। আউট হয়ে গেলেন কিনা? আউট হয়ে গেলেন, এবং ব্যাটসম্যান হাঁটা শুরু করেছেন। উদযাপনও নেই, বোঝা কঠিন, এবং ভালো নেক ছিল, সহজ একটা ক্যাচ। আরও একটা উইকেটের পতন, সপ্তম উইকেটের পতন 148 রানে, এবং ওয়াসিম 11 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। দারুণ ব্যাটিং করে চলেছেন। বোলিং ওয়াসিম জুনিয়র একজন খুব ভালো মানসম্পন্ন বোলার, কোয়ালিটি বোলার। তার এগেনস্টে 19 রান করে নেওয়া ওভারে এত সহজ নয়। দেখার বিষয় ছিল কতখানি এগোতে পারেন সিলেট স্ট্রাইকারের ব্যাটসম্যানরা। মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, 6 হবে। বিশাল শট, দেখার মতো শট, এবং নিশ্চিতভাবে জাকের আলীর হারটা আরো বড় হয়ে গেছে। তিনি মোহাম্মদ ওয়াসিমকে মেরেছেন, যিনি 140-এর উপরে গতিতে বল করছেন। শুধু তাই না, বলে এত চমৎকার সুইং, এত চমৎকার লেন্থ, তাকে পিক করাটাও কঠিন। এবং জাকের আলী তার কোয়ালিটি সম্পর্কে নিশ্চয় একটা ধারণাও দিলেন মোহাম্মদ ওয়াসিমকে। 15 বল থেকে 33, দুটো 6 মেরেছেন। সিলেটের ইনিংসের 9 নম্বর ছক্কা। কেন নিয়েছেন সেটা আসলে বড় প্রশ্ন। ওভারের পরের বল হাওয়ায় ভাসিয়ে খেলেছেন। ওয়াও! শামীম হোসেন পাটোয়ারিকে কোনো সুযোগ দেবেন না, আর যাকেই সুযোগ দেন না কেন তাকে আপনি দিতে পারবেন না। পকেট সাইজ ডায়নামো। শরীফুলের উইকেটের উদযাপনে অবশ্যই সামিল হবেন শামীম পাটোয়ারি। তিনিই মূলত শরীফুলকে সাহায্য করলেন উইকেটটা পেতে। এবং একটু আগে আমরা বলছিলাম কেন নাহিদুল স্ট্রাইকে আসছেন, এই জায়গাটাতেই বোধহয় আরো একটা ভুল হয়ে গেছে সিলেটের। একটা রান পেলেও সেই জায়গায় জাকের স্ট্রাইকে থাকতেন, চেষ্টা ছিল, তবে অনেক দূরে, শটের কোনো নিয়ন্ত্রণ ছিল না। এবং শামীম পাটোয়ারি, ওয়াও হোয়াট আ ক্যাচ! শামীম পাটোয়ারি, শামীম হোসেন দারুণ একটা ক্যাচ ধরেছেন। বলটা নিচে নেমে যাচ্ছিল, সামনে ড্রাইভ দিতে হয়েছে, এবং ড্রাইভ দিয়ে শারীরিক ভারসাম্যটাও বজায় রেখেছিলেন। দারুণ ক্যাচ। নাহিদুল আউটে ফিরে আছেন। এখন ছক্কা মারলেও আসলে, আর ছক্কা মেরেছেন তিনি, কিন্তু পরবর্তী ওভারের স্ট্রাইক রেটটা পাবেন না, এবং তাদেরকে রান করতে হবে 38 রান। তো অনেকগুলি হোয়াইট বল, নো বল এক্সচার্জ করতে হবে চিটাগংকে যদি সিলেটে জিততে চায়। ব্যবধান কমানোর চেষ্টা। আবারও ফুল টস চালিয়েছেন, সোজা সবার মাথার ওপর দিয়ে সাইড স্ক্রিনে। বলছিলাম আহত বাঘের গল্প, এর আগের বলটা পায়ে লেগেছিল, তাতে কি ম্যাজিক স্প্রেরও প্রয়োজন হয়নি। জাকের আলী অনেক দাঁড়ালেন, পরের ফুল টসটাকে ছক্কা বানালেন। 140 কিলোমিটার গতির একটা বলকে এভাবে, সেটা হোক ফুল টস, কানেক্ট করাটা এবং ওভার দ্য টপ, একবার স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড। সিলেটে শেষ হয়ে যায়নি অবশ্যই। মোহাম্মদ ওয়াসিম আবারও বল করলেন, আবারও ইনসাইড এজ থেকে প্যাডে, এবার ভাগ্য হলো পায়ে লাগেনি। শেষ 3টি বলই ডট। আমরা আশা করেছিলাম এখান থেকে বড় শট দেখব, জাকের কিন্তু সেটা সমর্থ হলেন না। তারপরেও 23 বল থেকে 47 রানে অপরাজিত থেকে গেলেন। 204 স্ট্রাইক রেটে 3টা 4 মেরেছেন, 4টা 6 মেরেছেন। স্বাগতিক দর্শকরা কিছুটা হলেও আনন্দ পেয়েছেন। শেষ বলটার গতি ছিল 143.5 কিলোমিটার। গতির ঝড় তুলেছিলেন ওখানে মোহাম্মদ ওয়াসিম। চিটাগং কিংসকে তিনি জিতিয়ে দিলেন 30 রানে, এবং নিশ্চয়ই ম্যান অফ দ্য ম্যাচ কন্টেন্ডারদের তালিকায় মোহাম্মদ ওয়াসিমের নাম একেবারে ওপরের দিকেই থাকবে। চিটাগং আগে ব্যাট করে 6 উইকেটে 203 রানের ইনিংস করেছিল, যেভাবে সিলেটের ইনিংসটা থেমে গেল 8 উইকেটে 173 রানে।
দিন শেষে তারা ম্যাচটা হেরে গেল 30 রানে এবং হ্যাট্রিক উইন ফর চিটাগং কিংস। টানা প্রথম ম্যাচটা খুলনা টাইগার্সের কাছে হারের পর টানা 3টা জয় তুলে নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো এবং সিলেট স্ট্রাইকার্সের ইনিংস যেটা বলছে যে মুনসে এবং জোন্স মাঝখানে যে ব্যাটিংটা করেছেন সেখানেই তারা আসলে ম্যাচটা হেরে গেছে। মুনসে যদিও 50 পেয়েছেন কিন্তু সেটা যথেষ্ট ছিল না দলের জন্য এবং জোন্স 18 বল থেকে 15 রান করেছেন। ম্যাচটা হারার পেছনে তার এই ব্যাটিংটা অনেকাংশে দায়ী। জাকের আলী তিনি নাম্বার 6 পজিশনে এসে যে ম্যাসিভ হিটিংটা করেছেন সেটা শুধু হারের ব্যবধানই কমিয়েছে, তিনি সঙ্গী সাথী পাননি, সময়ও পাননি। নাবিল সামাদ, শরীফুল আলিস, খালেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শামীম পাটোয়ারি ফিফথ বোলিং অপশনটা নাবিল এবং শামীম মিলে পার করেছেন। তবে মিস্ট্রি স্পিন এবং পেসাররা চিটাগাং কিন্তু ম্যাচ জেতাচ্ছেন। আগের ম্যাচে খালেদ আহমেদ 3টা পেয়েছিলেন, আজকে মোহাম্মদ ওয়াসিম ফোর ফ্রন্টে আসলেন। অর্থাৎ এই কন্ট্রিবিউশনগুলো কিন্তু চিটাগাংকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের পেসাররা উইকেটের মধ্যে আছেন, সবাই একসঙ্গে পারফর্ম করছেন, এক একদিন এক একজন জ্বলে উঠছেন, সেটাই প্রতিফলিত হচ্ছে তাদের বোলিং কার্ডে। এবং আলিস আল ইসলামও বেশ কনসিস্টেন্ট, প্রতি ম্যাচে তিনি ইম্পর্টেন্ট উইকেট তুলে নিচ্ছেন, যদিও মাঝে মধ্যে একটু এক্সপেন্সিভ হন, যেটা এই টি20তে অবশ্যই স্বাভাবিক। 203-এর যে জবাব সেটা 173 ছিল সিলেটের। 3টা হাফ সেঞ্চুরি আমরা দেখেছি, ক্লার্কের 60, উসমানের 53। ওই মিডল ওভার্সে ওই দুজন যা করেছেন তার একেবারে উল্টোটা করেছিলেন জর্জ মানসি এবং অ্যারন জোন্স, এবং সেখানেই বোধহয় ব্যবধানটা করে গিয়েছে। তবে চিটাগং কিংস 30 রানের জয় দিয়ে অবশ্যই সিলেট পর্বটা হাসি মুখে শেষ করবে এবং তাদের ঘরের মাটিতে যে 5টা ম্যাচ আছে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসলে সেই জায়গাতে তারা যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।